আসসালামু আলাইকুম। কায়সার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ কায়সার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সামনে অ্যানালাইটিক্যাল ম্যাথ এনডব্লিউপিজিসিএল এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ফুল অর্থাৎ 1 থেকে 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অর্থাৎ অ্যানালাইটিক্যাল ম্যাথের গাণিতিক সমস্যার সমাধান এটি নিয়ে আমার প্রচুর মেসেজ আসতেছিল এবং অনেকেরই প্রবলেম ছিল। তা আমি চিন্তা করছি এরকম করে করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে, ঠিক আছে, এটা ধরে ধরে আমার পেইড কোর্সের একটা প্লেলিস্ট বানাবো ইনশাল্লাহ। আর এখানে যারা আমি এই ভিডিওটা যে দিব, এখানে কয়েকটা জিনিস আমি ফলো করব। ম্যাথটা বোঝাবো, এর পাশাপাশি সাইডের কিছু জিনিস বোঝাবো, ঠিক আছে। এই প্যাটার্নের কিছু বেসিকটাও যাতে ক্লিয়ার হয়ে যায়। তো এই জিনিসটা তোমাদের হেল্পফুল হবে কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবা। আর টোটাল ভিডিও দেখার পর তোমাদের যা যা মানে কমপ্লিমেন্ট থাকবে, কোনো ধরনের অ্যাডভাইস থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আর মিনিমাম 20 জন কমেন্ট করবা, তাহলে আমি আরো এই টাইপের ভিডিও আমি এই ফ্রি হিসাবে ইউটিউবে দিব, ইউটিউবে যারা আছো। আর যারা দিবা না পেড কোর্সে, আমি অবশ্যই দিবই, ঠিক আছে, এটা আমার দায়িত্ব। তাহলে ওই হিসাবে আমি পেড কোর্সে দিব। তবে তোমাদের অনেক বেশি পরিমাণে কমেন্ট দেখলে আমি এই টাইপের আরো ভিডিও অনেকগুলোই চেষ্টা করবো তোমাদের ইউটিউবে দেওয়ার জন্য, ঠিক আছে। আর যারা পেইড অথবা আনপেইড কোর্স যেখানেই থাকো না কেন, যারা উপকৃত অবশ্যই কমেন্টে লিখবা, তাহলে এই টাইপের ভিডিও বানাইতে অনেক বেশি উৎসাহ ফিল করি। আশা করি জিনিসটা বুঝতে পারছি। তাহলে আর বেশি কথা না বলে আমি শুরু করতেছি। আর চেষ্টা করব টাইপ অনুযায়ী এরকম 1 2 3, এখানে 3টা কোশ্চেন আছে, এরপর সিরিয়াল, এরকম করে টোটাল 10টা কোশ্চেন সলভ করব। খুব বেশি সময় নিব না, মূল ফিচারে চলে যাব। মূল এই ম্যাথগুলো ভালো করে যদি বুঝতে পারো, এরকম যদি 10টা বা 20টা কোশ্চেন মিলে 200টা কোশ্চেন সলভ করে ফেলতে পারো, দেখবে যে অ্যানালিটিক্যাল ম্যাথ খুবই সহজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর টপিক ওয়াইজ যে ক্লাসগুলো, এটা আমার পেইড কোর্সে অলরেডি সিরিয়ালে আছে। তাহলে এখান থেকে ক্লাসগুলো করতে হবে, আর যে ক্লাসগুলো বাকি আছে এগুলো ধীরে ধীরে নিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে শুরু করতেছি। তাহলে এখানে যদি আমরা দেখি, 1 নাম্বার যে ম্যাথটা আছে, ঠিক আছে, 1 নাম্বার, এ পারসন হ্যাজ এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, দে স্পেন্ড 20% অফ ইট। অর্থাৎ স্পেন্ড মানে কি, ব্যয় করা, খরচ করতেছে। তার মানে একজনের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ছিল, এখান থেকে সে 20% কি করছে, খরচ করে ফেলছে। তারপর দে আর্ন 25% অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট। তার মানে অন্য যে অ্যামাউন্টটুকু আছে, ওই টাকার 25% সে আর্ন করছে, উপার্জন করছে। তারপরে বলতেছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট, প্রথমে যে তার কাছে টাকা ছিল, ওই টাকার ডাজ দ্য পার্সন হ্যাভ লেফট নাও, বর্তমানে ওই টাকার আর কতটুকু অবশিষ্ট আছে। তার মানে মনে করো, এরকম ধরে নিলাম একটা কথার কথা, যে আমার কাছে প্রথমে 100 টাকা ছিল, ঠিক আছে। এই 100 টাকার মধ্যে আমি মনে করো এই 15 টাকা খরচ করে ফেললাম, ঠিক আছে। তার মানে এটা খরচ হয়েছে। তাহলে আমার কাছে আছে কত, 85 টাকা। পাশাপাশি আমি আরো কিছু পরিমাণ টাকা উপার্জন করলাম, ধরলাম মনে করো আমি সাপোজ 25 টাকা উপার্জন করলাম। তাহলে কত হয়, যে 110 টাকা। তাহলে আলটিমেটলি আমার লাস্টে এই ইনিশিয়াল অ্যামাউন্টের কত পার্সেন্ট লাস্টে আমার রয়ে গেছে, আছে। তার মানে খেয়াল করে দেখো, যে প্রথমে ছিল 100 টাকা, এখন আমার কাছে আছে কত, 110 টাকা। তার মানে 10 টাকা আমার ইনক্রিজ হয়েছে। তাহলে পার্সেন্ট কত, এটা এখান থেকে হিসাব করে ফেলতে পারবে। আবার এরকম হতে পারে যে আগে ছিল 100 টাকা, এখন তুমি খরচ করে ফেলছো বেশি, আরো কিছু উপার্জন করছো, সব মিলিয়ে তারপরে তোমার কাছে হয়েছে 95 টাকা। তার মানে তোমার 5 টাকা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। আর যদি এরকম হয় যে তোমার 100 টাকা আছে, 100 টাকায় ছিল, বিভিন্নভাবে খরচ টরচ করে লাস্টে আবার ওই 100 টাকায় তুমি উপার্জন করে 100 টাকায় করে ফেলছো। তার মানে তোমার এই শেষে ইনিশিয়ালের কত পার্সেন্ট আছে, 100%। অর্থাৎ যতটুকু আছে ঠিক ততটুকুই আছে, ঠিক আছে, কোনো টাকা খরচ হয় না। তাহলে 100% তোমার কাছে রয়ে গেছে। বিষয়গুলো এইভাবে চিন্তা করবা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে আমি ম্যাথটা পরীক্ষার হলে ম্যাথ যেভাবে সলভ করবো, এটা তো নর্মাল বোঝার জন্য। তাহলে আমি ফার্স্টেই ধরে নিই যে একজনের কাছে অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টটা টোটাল কত, x টাকা, তার কাছে x টাকা আছে। তার মানে স্পেন্ড, ঠিক আছে, স্পেন্ড বলতে খরচ বোঝাচ্ছে। আচ্ছা, খরচ 20%, তার মানে এক্স এর 20%, এই তার খরচ। তার মানে 0.20 ইন্টু এক্স, এই তার খরচ। তাহলে তার খরচ যদি হয়ে যায়, তার মানে রিমেনিং অ্যামাউন্ট, আর কতটুকু তার কাছে অবশিষ্ট আছে বা তার কাছে রয়ে গেছে। তাহলে রিমেনিং অ্যামাউন্ট যদি বের করতে চাও, তাহলে তার কাছে টাকা রয়ে গেছে। এগুলো লিখতে হবে না, পরীক্ষার খালি ম্যাথ করে ফেলবা, বোঝার জন্য লিখতেছি। তার মানে x টাকা যদি থাকে, এক্স থেকে এটা বাদ দিবা, তার মানে এক্স মাইনাস 0.20 ইন্টু এক্স, বুঝতে পারতেছো, 0.80 এক্স অথবা 0.8 এক্স, এরকম।
এখানে 0 না লিখলেও হয়। এই হচ্ছে মোট। দে আর্ন 25% অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট, যত টাকা আছে তার 25% সে আর্ন করছে, মানে উপার্জন করছে। তাহলে আর্ন হচ্ছে 25%, 25% অফ 0.8x, এটা বুঝতে পারছি না, রিমেনিং অ্যামাউন্ট এটা আছে, তার মানে এর 25%। তার মানে এটা তুমি ক্যালকুলেটরে বসায় দাও, কত আসে 0.25% মানে কত, 0.25 ইন্টু 0.8, 0.2x, এই হচ্ছে তার আর্ন। তার মানে তার যদি এইটা উপার্জন হয়, ঠিক আছে, আর তার কাছে এটা তো খরচ হয়ে গেছে, আর আছে কত 0.8x, এটা অলরেডি অবশিষ্ট রয়ে গেছে, আর এটা সে আরো কি করছে, উপার্জন করছে। তার মানে বর্তমানে, নাও এখন বা প্রেজেন্ট, তার বর্তমানে টোটাল অ্যামাউন্ট কত আছে বুঝতে পারতেছো, রিমেনিং অ্যামাউন্ট ছিল 0.8x প্লাস কত হবে, যে আর্ন উপার্জন করছে 0.2x, তাহলে দুটো যোগ করে দাও, 0.8 প্লাস 0.2 মানে কত, x পরিমাণ। তার মানে লাস্টে গিয়ে তো প্রথমে ইনিশিয়ালি তার অ্যামাউন্ট ছিল কত, x পরিমাণ, লাস্টেও তার কাছে রয়ে গেছে কত, x পরিমাণ অ্যামাউন্ট। তার মানে এই ইনিশিয়াল অ্যামাউন্ট পার্সন হ্যাভ লেফট নাও, তাহলে অবশিষ্ট আছে, অবশিষ্ট টাকা তার কাছে আছে, কতটুকু আছে, এই ইনিশিয়াল যে অ্যামাউন্ট তার মধ্যে আছে, তার মানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে বর্তমানে কত, x পরিমাণ, আর ইনিশিয়ালি ছিল কত, এই যে ইনিশিয়ালি, এই ইনিশিয়াল অ্যামাউন্ট এটা, তাহলে x পরিমাণ ইনটু আমরা জানি কত 100%, পার্সেন্টেজ হলো কাটা গেলে 100%, এই হচ্ছে আনসার। তার আনসার 100%। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তার মানে লেফট নাও, এখানে কত হবে 100%। এখানে কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকলে, বা এখানে কারো কোনো পরামর্শ থাকলেও যে এইভাবে বুঝালে আরো ভালো হয়, এই জিনিসটা বুঝি নাই আর একটু লিখে দেন, আর একটু ব্যাখ্যা করলে ভালো হয়, অথবা এটুকু সহজেই বুঝে আর একটু স্কিপ করলে হবে, অবশ্যই তোমাদের কমেন্টগুলো জানাবে, যার যেটা মনে হচ্ছে জানাবে। যেহেতু এই বিষয়টা একটু নতুন শুরু করছি, ওই টপিক ওয়াইজ, মানে এই কোশ্চেন ভিত্তিক পড়া, আগে আমরা টপিক ওয়াইজ পড়ানো হয়েছে অ্যানালিটিক্যাল ম্যাথ, এখন হচ্ছে এইভাবে করাচ্ছে, এইভাবে কয়েকটা 10টা বা 20টা ম্যাথ সলভ করলে দেখবো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে 2 নাম্বার ম্যাথ, এটা বলতেছে যে একটা পাইপ মানে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা কোনো একটা পাইপ দিয়ে হচ্ছে মনে করো এই ফিল হয়, ফিল হয় কত, এই একটা, আবার মনে করো এখান থেকে এরকম ডিসচার্জ হচ্ছে, মানে একটা হচ্ছে ফিল, আর ডিসচার্জ বলতে এটাকে ড্রেন বোঝায়। আবার এরকম হতে পারে যে আরো কয়েকটা পাইপ দিয়ে ফিল হচ্ছে, আবার মনে করো ডিসচার্জ হচ্ছে, এরকম যতটুকু ফিল হবে সেটা হচ্ছে প্লাস, আর যেটুকু বের হয়ে যাবে এটা কি হবে, এই ট্যাঙ্ক থেকে মাইনাস হবে সবসময়, ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। আর আমরা যখনই হচ্ছে এই পার্টগুলোর ম্যাথ করব, আমরা হচ্ছে সবসময় হিসাব করব, চেষ্টা করব 1 ঘন্টার হিসাব, 1 আওয়ারে কতটুকু হচ্ছে এর রেসপেক্টে মান বের করতে, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তার মানে বলতেছে 1 পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 3 আওয়ার্স, মানে 3 ঘন্টায় একটা ট্যাঙ্ক ফিল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে টোটাল ট্যাঙ্ক বলতে আমরা ওই যে ঐকিক নিয়মে না 8-9-এ পড়ে আসছে না, যে সম্পূর্ণ অংশ মানে কি 1, তাহলে সম্পূর্ণ অংশকে 1 ধরতে পারো, ঠিক আছে, x ধরে করলে হবে, তবে সবচেয়ে সহজ হচ্ছে এই 1 ধরে করা। তার মানে সম্পূর্ণ অংশ কত 1, আর এখান থেকেই এটা যদি হচ্ছে এটা মনে করো এখন ভরতেছে না, শুধু খালি করি, তাহলে ড্রেন হইতে লাগে 6 ঘন্টা আর ফিল হইতে লাগে 3 ঘন্টা, ঠিক আছে। একই সাথে ফিলও হচ্ছে আবার ড্রেনও হচ্ছে, এরকম ভাবে যদি ছেড়ে দেই, তাহলে এটা মানে এই ট্যাঙ্কটা খালি হইতে, মানে টোটাল ভরতে কতক্ষণ লাগবে, এটা হচ্ছে কথা, জিনিসটা বুঝতে পারছি কিনা। তার মানে এখানে 2 ধরনের আসতে পারে, একটা হচ্ছে যদি ফিলিং এর সময়টা বেশি থাকে, তাহলে ধীরে ধীরে এটা কি হবে, ভরবে। আর যদি ড্রেইনের পরিমাণটা বেশি হয়ে থাকে, মানে ড্রেন বেশি হচ্ছে, মানে অল্প সময়ে ড্রেন হয়ে যাচ্ছে বড় পাইপ, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আর ফিল হবে না। তাহলে কোনো কারণে আনসার যদি নেগেটিভ চলে আসে, তাহলে বুঝবা যে এটা আর ফিল হচ্ছে না, তাহলে আনসার হয়ে যাবে ইনফিনিটি, মানে এটা কখনো ভরবে না। আচ্ছা, ওইটার হাতে পড়ে যাচ্ছি, ফার্স্ট আমি ম্যাথটা করাই নিচ্ছি। তাহলে 3 ঘন্টায় ফিল হচ্ছে, তার মানে যদি ফিল হিসাব করো সরাসরি লিখতে পারো, তারপর ঐকিক নিয়মেরটা আমি একটু বলে দিচ্ছি, অনেকেই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, যে 3 ঘন্টায় পূর্ণ হয় কত, 1 বা সম্পূর্ণ অংশ, তাহলে সুতরাং 1 ঘন্টায় পূর্ণ হয় কত, 1/3 এই অংশ, তার মানে পার আওয়ারে, ঠিক আছে, এটা যদি লিখতে পার আওয়ারে 1/3 অংশ, তাহলে ফিল হচ্ছে 1/3 পার্ট, এত অংশ, পার্ট না লিখলেও হবে। তাহলে ড্রেন হচ্ছে কতটুকু, দেখো 6 ঘন্টায় 1 বা সম্পূর্ণ অংশ ফিল হয়, তার মানে মানে না ড্রেন হয়, তাহলে ড্রেন। আর তাহলে 1 ঘন্টায় কতটুকু ড্রেন হচ্ছে 1/6, তার মানে 1/6, তার মানে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় 1 আওয়ারে তুমি যদি হিসাব করো, এই টোটাল ফিল এবং ড্রেন দুটো একসাথে যদি বোথ পাইপ খুলে দেই, তাহলে কতটুকু হবে, কত অংশটুকু ভরবে।
তাহলে যেহেতু এটাতে ফিল হচ্ছে তার মানে এটা প্লাস, আর এইটা ড্রেন মানে কি এখান থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে এটা কি হবে -1/6। তার মানে 1/3 -1/6, এখানে ওইটা কি আমি করলে আসবে হচ্ছে 6 ভাষাগো 2 - 1, তার মানে 1/6। তার মানে 1 ঘন্টায় দুইটা পাইপে যদি একই সাথে খুলে দেওয়া হয় 1/6 অংশ ভরে। তাহলে কতটুকু লাগবে? এখন জাস্ট এটা উল্টায় দিলে আনসার চলে আসবে 1/6। মানে এত লিখতে হবে না, বোঝানোর জন্য, ঠিক আছে। 1/6 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে সুতরাং সম্পূর্ণ অংশ মানে কি 1, তাহলে 1 অংশ পূর্ণ হয় কত? 1 উপরে গেলে 6 আওয়ার। তার মানে আনসার হচ্ছে 6 আওয়ার। তার মানে বোথ পাইপ খুলে দিলে আনসার 6 আওয়ার। পরীক্ষার হলে এই পার্টটুকু বুঝতে হবে না। তাহলে কিভাবে ম্যাথটা করবা? যে কোনো জায়গায় যখনই ম্যাথটা আসবে ফার্স্টে কি করব, যে এই পার্টটা এখানে আসছে আমার হচ্ছে দেখবা ফিল কোনগুলো হচ্ছে, ড্রেন কতটুকু হচ্ছে, যখনই সময় থাকবে এইভাবে করে ফেলবো। ফিল যত হবে সময়টা সবসময় নিচে হবে, ঠিক আছে। তার মানে ফিল 1/3 এই টাইপের, তার মানে 3 ঘন্টায়, তার মানে 1/3। তারপরে ড্রেন কতটুকু, ড্রেন হচ্ছে 6 ঘন্টায়, তার মানে 1/6। তার মানে বোথ একই সাথে যদি খুলে দেওয়া হয় তাহলে ফিল সবসময় প্লাস হবে আর ড্রেন মাইনাস হবে। এখান থেকে যে মানটা আসবে তার অপোজিট মানে উল্টায় দিলেই হচ্ছে কি আনসার। তার মানে এখান থেকে 1/6, অতএব সময় টাইম কয় ঘন্টা লাগবে? 6 আওয়ার। শেষ। এটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষার হলে আমি আরেকটা কাজ করে দিলাম, আরেকটা পাইপ দিয়ে ড্রেন হচ্ছে ধরলাম 18 ঘন্টায়, তার মানে কত হবে 1/18। আরেকটা পাইপ দিয়ে ফিল হচ্ছে 1/4 ঘন্টা, তার মানে এন একটা ফিল, এন মানে ড্রেন দুইটা এরকম। তাহলে এইগুলো কি হবে? যেগুলো ফিল হবে এগুলো যোগ হবে, আর ড্রেন মানে কি বিয়োগ হবে। এখান থেকে যে আনসারটা আসবে তার অপোজিটে আচ্ছা আনসার মানে টাইপ। ব্যাস, আশা করি জিনিসটা বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলি। ওকে, তাহলে হচ্ছে 3 নম্বরে চলে যাচ্ছে। 3 নম্বরে বলতেছে 10 AM 2 ট্রেন স্টার্টেড ট্রাভেলিং টুয়ার্ড। এটা বোঝাচ্ছে যে এই জায়গাতে একটা স্টেশন আছে, এখানে একটা স্টেশন আছে, তাহলে হচ্ছে স্টেশন 1 আর স্টেশন 2। এটা বলতেছে এই ট্রাভেলিং মানে হচ্ছে ভ্রমণ করতেছে টুয়ার্ড ইচ আদার, মানে একজন আরেকজনের দিকে ভ্রমণ করতেছে। তার মানে এই দিকে রওনা দিচ্ছে, এই দিকে রওনা দিচ্ছে, আবার একই সাথে মনে করো এক জায়গায় একটা স্টেশন থেকে দুইজন রওনা দিতে পারে, তারপরে গিয়ে কে কখন পাশে ফেলাবে বা এই আসতে পারে। আচ্ছা, এটা কি হচ্ছে যে একজন এইদিকে আসছে আরেকজন এইদিকে, এবং এদের টোটাল ডিস্টেন্স, এদের ডিস্টেন্স দেয়া আছে 287 মাইল। তার মানে এদের টোটাল ডিস্টেন্স এক্স এর মান যদি হিসাব করো 287 মাইল। ব্যাস, তাহলে এটা আসলো। আর বলতেছে যে এরা রওনা দিছিল, এখান থেকে রওনা দিছে এই 10টায়, এখান থেকে রওনা দিছে 10টায়, অর্থাৎ একই সময়ে। 2 ট্রেন স্টার্টেড ট্রাভেলিং, এখান থেকে একজন 10টায় রওনা দিচ্ছে, এখান থেকে 10টায় রওনা দিচ্ছে। তাহলে আস্তে আস্তে দে পাস্ট ইচ আদার, মানে এই দিক থেকে আইসা মনে করে এখানে কোন এক জায়গাতে, এই জায়গাতে আসলো ট্রেন, এটা এইদিকে চলে গেল আর এটা এইদিকে, একজন আরেকজনের পাস করছে মানে অতিক্রম করে চলে গেছে। কয়টায়? 1.5টায়, একই দিনে, ঠিক আছে পিএম। তার মানে সময় লাগছে কত, টাইম লাগছে কত, টাইম লাগছে এই ট্রেনটা দেখো মানে ট্রেনে যদি প্রথমটার জন্য টাইম T1 হিসাব করো, এটা T2, তাহলে এও 10টা থেকে এখানে আসছে, এইটুকু আসতে টাইম লাগছে তার এই 2 ঘন্টা, আর এখানে 1.5 ঘন্টা, 3.5 ঘন্টা। এই এখান থেকে এই পর্যন্ত একই সময় তো লাগছে, তার মানে 3.5 ঘন্টা। তাহলে T1 এবং T2 মানে ট্রেনের সময়টা কি সমান, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখানে সেম থাকতে পারে, অনেক সময় ভেলোসিটি সেম থাকতে পারে এরকম। আর এখানে এটা বলা আছে যে এভারেজ স্পিড একটা থেকে আরেকটা 6 মাইল পার আওয়ার বেশি, তার মানে এর ভেলোসিটিটা ধরে নিলাম বেশি V1, তার মানে বেশি অতিক্রম করলো, আর এটা ধরলাম V2। তাহলে বেশিটা V1, ছোটটা V2। তাহলে একটা থেকে আরেকটার বেশি কত? 6, তাহলে V1 মাইনাস V2 কত হবে? 6। ব্যাস, এটা আমরা পেয়ে গেলাম মাইল পার আওয়ার। এই V1 মাইনাস V2 একটা ইকুয়েশন সুন্দরভাবে হয়ে গেল। আরেকটা ইকুয়েশন কি হবে? নর্মাল আমরা জানি S ইকুয়াল VD, তার মানে এখানে দেখো x1, এখান থেকে এই পর্যন্ত x1 গেছে, আরেকজন যাবে কত? x2। তাহলে যে এখানে মানটা বসায় দাও, তাহলে x1 সমান কত? V1t, ঠিক আছে। তাহলে x1 সমান V1t, আর x2 কত হবে? V2t। তাহলে x1 আর x2 এর যোগফল কিন্তু 287 মাইল, এই দুইটার যোগফল যে 287 টোটাল ডিসটেন্স। তার মানে x1 প্লাস x2 সমান কত? 287। তার মানে V1 প্লাস V2 t হচ্ছে কমন, তাহলে ইন্টু টি ইকুয়াল হচ্ছে 287। তার মানে এখান থেকে V1 প্লাস V2 সমান কত আসবে? 287 কে এই যে সময় দ্বারা 3.5 দ্বারা ভাগ করে দাও, তাহলে একটা ভ্যালু পেয়ে যাবে। ব্যাস, তাহলে V1 এবং V2 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন সলভ করলে আনসারটা হয়ে যাবে।
আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে, আচ্ছা কোশ্চেনটা সলভ করে দেখতেছি। এখানে হচ্ছে V1 এবং V2 82 82, আর তাহলে 82 আসলো, আর V1 মাইনাস V2 এই দুইটা যোগ করে দাও, করেই দিই, এটা সবার জন্যই থাকবে। তাহলে V1 প্লাস V2 যোগ করলে কত আসে? এই দুইটা 2V1 ইকুয়াল এই যে 6 আর 82, তাহলে 88। সুতরাং V1 সমান হচ্ছে 44, আচ্ছা, মাইল পার আওয়ার। আর V2 কত হবে বুঝতে পারতেছো, যে এখানে বসাই দেবা, ঠিক আছে? তাহলে V2 এই 44 এত মাইনাস, তার মানে 30, এই হচ্ছে आंसर। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। আর চাইছি হচ্ছে দুইটা স্পিড চাই নাই, ফাস্টার ট্রেনের স্পিড কত, তার মানে 44, এই হচ্ছে आंसर। যদি বলে স্লোয়ার ট্রেনের স্পিড কত, তাহলে 38। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে, বা কমেন্টে বইলো, ওই অনুযায়ী হচ্ছে আনসারটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে 4 নাম্বার থেকে আমরা শুরু করতেছি। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে এই 4 নাম্বার ম্যাথটা, এই ম্যাথগুলো একটু তুলে ফেলছি আলাদাভাবে, এটা একটু পোস্ট করেছিল যাতে সময় নষ্ট না হয়। আচ্ছা, তাহলে 4 নাম্বার যে ম্যাথটা, এটা বলতেছে হচ্ছে যে a number is squared then divided by itself, ঠিক আছে? হোয়াট ইজ দ্য নাম্বার? তার মানে যে কোনো একটা নাম্বার, এটাকে তুমি কি স্কয়ার করবে, ডিভাইডেড বাই ইটসেলফ, এটি নিজেকে, মানে ইটসেলফ নিজের যে নাম্বারটা আছে x, তাকে দ্বারা ভাগ করবে। তাহলে এখানে কত হবে? তাহলে দেখো, এটা কাটাকাটি যদি করি, তার মানে আলটিমেটলি কি x, তাহলে এটা যে কোনো নাম্বার হতে পারে। যদি 5 বসাই, 5 স্কয়ার বাই 5 কত আসবে? 5 আসবে। তাহলে এরকম ভাবে আমরা যদি হিসাব করি, সবকিছু ঠিক আছে। তারপরেও এখানে যে ম্যাথটা হচ্ছে একটু বেসিক বা পার্থক্য করে দিচ্ছে, জিনিসটা বোঝার বিষয়টা হচ্ছে অপশন দেওয়া ছিল এ নাম্বার 1, বি নাম্বার হচ্ছে 0, সি নাম্বার হচ্ছে আনডিফাইন্ড, আর ডি নাম্বারে দেওয়া আছে এই এ এবং সি, এ এবং বি বোথ, এই দুইটা দেওয়া আছে। তাহলে আনসারটা তার মানে কি, নর্মাল হিসাবে যে মানটা হবে ওইটাই হবে আনসার, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে নেগেটিভ যদি আসে -5 স্কয়ার, তারপরে দেখো -5, তাহলে নেগেটিভ কোনো মান উপরেরটা তো পজিটিভ হয়ে যাবে, তার মানে এখানে হচ্ছে নেগেটিভ, আর কিন্তু নিচের মানটা কি নেগেটিভ হবে না, কারণ এটা -5 শুধু। তাহলে এই ক্ষেত্রে হবে 25/5 -5, তার মানে নেগেটিভ আসলে কিন্তু নেগেটিভ মান হবে, পজিটিভ আসলে পজিটিভ। তার মানে এই একটা বেসিক, এই একটা বেসিক, এটাও মনে রেখো যে এরকম কোনো সময় মাইনাস গুলো অপশনে থাকলে কি হবে, ঠিক আছে? এটা গেল। এখানে অপশনে 1 0 দেওয়া ছিল, তাহলে এটা আরো মানে সহজ। 1 দিয়ে যদি স্কোয়ার করো 1, তার মানে কত আসবে? 1। তাহলে এটা ডান, তাহলে 1 নম্বর অপশন ডান। দেখেই দাগাই দিও না, কারণ পরে একটু চেক করে দেখো যে ম্যাথটা একটু পেস আছে। 0 দিয়ে যদি করো, 0 স্কোয়ার বাই 0, এর মানে কিন্তু 0 না। 0/0 মানে কি, আমরা বলি ওই যে এল হসপিটাল ছিল না, হসপিটালে পাঠায় এদের শুদ্ধ করো, ওই আমরা অন্তরীকরণের সময় পড়ে এতাম। তাহলে এই ক্ষেত্রে এটার মানে কি, অসুস্থ সংখ্যা, এর মান আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। তার মানে আলটিমেটলি 0/0 যদি করে, এর মান কি 0 না, এটা আনডিফাইন্ড। তার মানে এই বি নাম্বার, এই অপশনটা হবে না। তাহলে আরেকটা কি আছে, আনডিফাইন্ড, এরকম। তাহলে বোথ দিয়ে দেওয়া ছিল, বোথের মধ্যে আরেকবার একটু চেক করে নিই, বোথে দেওয়া ছিল এ এবং সি, এবং সি বি লিখে আছে, এ এবং সি। তার মানে দেখো, 1 নাম্বার ঠিক আছে, আনডিফাইন্ড এটা তো হচ্ছে, তার মানে এ এবং সি, এই হচ্ছে আনসার। তাহলে পরীক্ষার হলে কনফিউশনটা এটা দিয়ে দিবে। তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার। 4 নাম্বার, এখন আসছে হচ্ছে 5 নাম্বার। তার মানে 4 নাম্বার ম্যাথটা খুব বেশি কঠিন না, তারপরে কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। 5 নাম্বার, এই ম্যাথটা সবচেয়ে আমার কাছে মনে হয়েছে তুলনামূলক কঠিন, এবং অনেকেই বুঝতে ভুল করে, বা অনেকগুলো মান এখানে দেয়া নাই, আরেকটা মান দেওয়া থাকলে আরো সহজেই করতে পারতাম। তবে এই ম্যাথটা অবশ্যই নর্মাল ভাবেই করা যাবে, ঠিক আছে? এত জটিল না, যদি প্রসেসটা মানে 9 10, এই জন্যই আমি সবসময় একটা কথা বলি, অ্যানালিটিক্যাল ম্যাথের জন্য 8 বইটা একবার থরলি, মানে ওই আগের মতো ধরে ধরে এত ম্যাথ করা দরকার নেই, থরলি একবার বেসিকটা রিনিউ করে নিবা। শুধু এক্সাম্পলের ম্যাথগুলো যদি একবার দেখে ফেলো, তোমার ব্রেনটা শার্প হয়ে যাবে, তখন তুমি ম্যাথ করো, ঠিক আছে? মানে একটা এরকম না যে 8 বই করতে তো ভাই আমার লাগবে হচ্ছে এই 1 সপ্তাহ বা 30 দিন, এরকম না। তুমি একবার বইটা হচ্ছে 2 দিনে শেষ করে ফেলতে পারবে, খালি ওটাই দেখবা, শুধু প্রয়োজন হলে, খুব বেশি সময় না থাকলে এক্সাম্পল গুলো দেখো, তাহলেও হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাইলে জিনিসটা বেসিকটা ক্লিয়ার হলে পরীক্ষার হলে দেখার সাথে সাথে বুঝে যাবে। বলতেছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার, এখানে কয়েকটা প্রসেসে করা যায়, আমি সবচেয়ে সহজ ফার্স্ট প্রসেসে করাবো, তারপরে আরেকটা করাই দেবো, এটা হচ্ছে পরে। আচ্ছা, তাহলে স্কোয়ার টাইপ মানে এটা বলতেছে যে একটা, মনে করো রেক্টেঙ্গেল শেপ আছে, এখানে তুমি হচ্ছে বিভিন্ন ধরনের স্কোয়ার দিয়ে পূর্ণ করলা,
এরকম স্কোয়ার দিলাম, এরকম একটা স্কোয়ার দিলাম, এই দেখো এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে। তার মানে আলটিমেটলি এমন ভাবে স্কোয়ার দিতে হবে যাতে এটা কি একদম সুন্দরভাবে গিয়ে বসে। আবার এই পাশেও বসাবা টাইলস, এরকম করে টাইলস বসালে হবে। এমনি কোনো কি ফাঁকা বা অন্য কোনো ছোট একটা টাইলস দিতে পারবে না যাতে ভাঙতে না হয়। যেমন এখানে টাইলস করা, ওই সাইডে হচ্ছে চিকন করে দিয়ে আছে, তার মানে ওই হিসাবে কিনতে পারে না এরকম। তাহলে আমি হচ্ছে একটা একদম উত্তম ডিজাইন করবো সুন্দরভাবে। তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ স্কোয়ার টু টাইল, মানে অর্থাৎ এখানে যে ছোট ছোট যে স্কোয়ার আছে এটা মিনিমাম কতগুলো লাগবে। লেন্থ 5 মিটার 78 সেন্টিমিটার, এন্ড উইডথ হচ্ছে 3 মিটার 74 সেন্টিমিটার। তার মানে লেন্থ দিয়ে আছে, দৈর্ঘ্য দিয়ে আছে কত, এটা সেন্টিমিটারে করলেও হবে, মিটারে করলেও হবে, সেম আনসার আসবে। দুইটা দিয়েই করে দেবো। তাহলে ফার্স্টে সেন্টিমিটারে নেই, 5 মিটার 78 সেন্টিমিটার মানে কত, 578 সেন্টিমিটার। আর এইদিকে দেওয়া আছে ওই 3 মিটার 74 মানে 374 সেন্টিমিটার, সেন্টিমিটার নিয়ে। তাহলে এই বরাবর এই হচ্ছে রেক্টেঙ্গেল। তাহলে এই টোটাল এরিয়াটাকেই ছোট 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 এই বসাবে, এটা আমার বের করা লাগবে। তাহলে খেয়াল করে দেখো এখানে ছোট ছোট যে স্কোয়ার গুলো, এটা এ স্কোয়ার মানে সবগুলো দৈর্ঘ্য কত এ হবে, অথবা এক্স ধরো, যে কোনো একটা মান ধরে নিবা, ঠিক আছে। তাহলে আমি ধরে নিব এক্স, ঠিক আছে। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে এও ধরতে পারো। তাহলে এখানে 5 মিটার এই মানটা, তার মানে তোমার যে এই টোটাল ভ্যালু থেকে কি বের করতে হবে। ফার্স্ট হচ্ছে যে স্কোয়ার, স্কোয়ারের যদি হচ্ছে ক্ষেত্রফলটা বের করতে পারো, খেয়াল করে দেখো স্কোয়ারের ক্ষেত্রফল হইলে কি মানটা বের হয়ে যাচ্ছে, এন মানে কত, ক্ষেত্রফল অফ রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল। আর একটা ক্ষেত্রফল কি স্কোয়ার। এই যে স্কোয়ারের যে ক্ষেত্রফলটুকু আছে, মনে করো এটা 5 মিটার আর টোটালটা হচ্ছে 100। তার 100 যদি 5 দ্বারা ভাগ করে দাও তাহলে এতগুলো টাইলস লাগবে, সহজ হিসাব। তাহলে এখন তোমার কি স্কোয়ারের মানটা লাগবে, ক্ষেত্রফল মানে কি তার এ স্কোয়ার বা এক্স স্কোয়ার এরকম, অথবা এক্স স্কোয়ার, কথা বুঝলে সুবিধা হবে। তাহলে স্কোয়ার, তাহলে এরকম, তাহলে এর ভ্যালুটা কত হবে। খেয়াল করে দেখো এখানে যদি এ বসাই, তাহলে এই দিকেও কত এ, তাহলে এখানে এটা কি আসবে, এই পাশেও এ আসবে। তার মানে 574, 578 এবং 374, মানে এমন একটা সংখ্যা বসাইতে হবে। মনে করো এখানে 10টা বসালাম, তাহলে কি এটা যদি হিসাব করে 10 দ্বারা এটার ভাগ করো 5.78 হয়ে যাবে, মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা আসবে না। তার মানে আমার কি এমন ভাবে এটারে ভাগ করলাম যে 578, ঠিক আছে। তাহলে এখানে আমি মনে করো এরকম ধরলাম যে সাপোজ এই 78 দ্বারা ভাগ করে যদি পূর্ণ সংখ্যা আসে তার মানে এত লাগবে। পাশাপাশি এখানেও তো সমানভাবে ভাগ দিতে হবে। তার মানে সহজ কথা 374 আর 574 দুই দিক দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দুই দিক দিয়ে ভাগ হওয়ার মানে কি মনে আছে না, গসাগু হচ্ছে কি দুইটা সংখ্যারই এমন একটা সংখ্যা থাকবে দুইটাকে যাতে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে। দ্যাট মিনস সহজ কথা হচ্ছে 374 এবং 578 এর গসাগু, এটা বের করতে হবে। এই গসাগুটাই মূলত এই যে স্কোয়ার বর্গটা হবে তার দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যটা। আশা করি জিনিসটা বুঝে গেছো। তাহলে 374 আর 578 এর গসাগু, এটা বলতে পারো যে আগের মতো এখন গসাগু ভুলে গেছি, অথবা এত বড় গসাগুটা করতে সময় লাগবে, কোনো সময় লাগবে না। এই গসাগুর একটা টেকনিক আছে। তাহলে এইটুকু সবাই বুঝতে পারছো কিনা যে এই গসাগুটাই আমার হচ্ছে বের করতে হবে, গসাগু দিয়ে স্কোয়ার করে মান বের হয়ে যাবে। এখানে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আর এখন আমি শেখাবো হচ্ছে গসাগু এবং লসাগু ক্যালকুলেটরে বের করার টেকনিক। তাহলে আমার একটা এক্সট্রা টেকনিকটা শিখে নাও, সেটা হচ্ছে গসাগু এবং লসাগু। গসাগু আর লসাগু কিভাবে বের করবা, ক্যালকুলেটরে বের করবা, ক্যালকুলেট। তাহলে ফার্স্টেই কাজ হচ্ছে এটা দ্বারা এটারে ভাগ করবা, 374 ভাগ 578। যদি কেউ বলো যে না আমি 578 দ্বারা 374 ভাগ করব, তাহলেও হবে, সেম কথা, কোনো সমস্যা নেই, দুইটা দিয়েই মিলবে। আচ্ছা, তাহলে এখন আমি কিভাবে করব এটা যদি একবার দেখি। ফার্স্টেই এইখানে যাই থাকুক না কেন ধরলাম এটাই ধরলাম, ঠিক আছে, 578 ভাগ 374। তাহলে ফার্স্টে ক্যালকুলেটারে ভাগ করবো, 578 ভাগ 374 ইকুয়াল দিবা। দিলে এই যে এস ডি এখানে দেখবা ভাগ করলে দেখবা যে ভগ্নাংশ আকারে নিয়ে আসবে। এস ডি অথবা যার যে ক্যালকুলেটর আছে এখানে এই পাশে এ ইন্টু বিসি এরকম লেখা আছে, এই ইয়ে এস এ আর ই এক্স এ লেখা আছে, এই যে এস ডি লেখা এখানে চাপ দিতে হবে। তার মানে তোমার 578 বাই 374, তাহলে আসে কত 17/11। এটা সবাই বের করতে পারার কথা, মানে ভগ্নাংশটা বের করলাম। এটুকুতে কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। আচ্ছা, তাহলে 578 17 374 11 এটা চলে আসলো। তাহলে গসাগু আমি কি বের করবো, গসাগু। গসাগু বের করার নিয়ম হচ্ছে 578 আর 17। এই 578 যে মানটা আসবে এখানে 17 দ্বারা ভাগ করে দেবে।
এই উপরে যা থাকবে এই বরাবর ভাগ করে দাও। তাহলে 578 ভাগ হচ্ছে 17, তাহলে কত আসে 34। একইভাবে যদি তুমি বলো যে নিচেরটা দ্বারা ভাগ করবে, তাহলে 11 দ্বারা ভাগ করে দিবা। 374 ভাগ 11, তাহলে কত আসে 34। এই হচ্ছে গসাগু। তার মানে যে কোনো একটা, তাহলে পরীক্ষার হলে কি করবা, এই যে কোনো আমি যে কাজটা করতাম, এখানে আসছে 578 আর 374, তার মানে 578 ভাগ 374 ইকুয়াল দিলাম 17/100। তাহলে প্রথমে কি লিখছি 578, তার মানে 578 ভাগ হচ্ছে এই 17 ইকুয়াল দিলাম 34, তাহলে তার গসাগু কত 34। শেষ। এইভাবে করবা। তার মানে জিনিসটা তোমার এটা জাস্ট ক্রস চেকের জন্য দেখাইছি। একইভাবে এখানে যদি করো, তাহলে এখানে কত আসবে 374 11 17, তারপরে তুমি একই দেখো খেয়াল করে 374 ভাগ কত 11, এটা দিয়ে 34, 578 ভাগ 17 34, তার মানে যে কোনো একটা করলে আনসার চলে আসবে। এই হচ্ছে গসাগু। এখন বলতে পারো যে তিনটা যদি থাকে তাহলে কিভাবে বের করবো। ফার্স্টে এখান থেকে একটা গসাগু বের করবো, যে গসাগুটা আসবে আরেকটা যে সংখ্যা থাকবে, মনে করো এখানে ধরলাম 102, তাহলে 34 আর 102 এই দুইটারে ভাগ করে এই যে মাত্র যেভাবে দেখাইছি এইভাবে বের করতে হবে। তার মানে দুইটা আগে বের করে ফেলবে, এই যে মানটা আসবে বাকি দুইটা করবে। এটা আগেও করে আসছে একই নিয়ম। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপরেও সমস্যা হলে কমেন্ট করবে। আচ্ছা, লসাগু যদি হয়, লসাগুটা হচ্ছে এই ক্রস, মানে 374 গুণ করবা হচ্ছে এই 17 দ্বারা, যে মান আসবে 578 গুণ করবা হচ্ছে 11 দ্বারা। তাহলে এইভাবে বের করলে এটা হচ্ছে তার গসাগু, লসাগু 658, 500 গুণ 11, তাহলে 6358, এটা হচ্ছে তার লসাগু। লসাগু সবসময় বড় হয় এটা, তার মানে এই বরাবর গুণ করবো। এবং আরেকটা মজার বিষয় আছে, কোনো কারণে যদি ভুলে যাও, যেমন গসাগু হচ্ছে বরাবর ভাগ, আর যদি লসাগু এই বরাবর হবে না এই বরাবর হবে, তোমার দুইটার আনসার সেম আসতে হবে। তার মানে এটা গুণ করলে কি সেম আসবে না, এটা গুণ করলে সেম আসবে না, তার মানে এই বরাবর এই বরাবর। আর গসাগুর সময় বরাবর ভাগ হবে। এই একটা টেকনিক আলাদাভাবে খাতায় নোট ডাউন করে ফেলো। অনেক সময় হয়ে গেছে, ভিডিও বানাইতে চেয়েছিলাম 20 মিনিটে 10টা ম্যাথের সলিউশন, সময় বেশি হয়ে গেছে। আচ্ছা, সময় বেশি হলে তোমাদের কষ্ট হয় কিনা এটাও জানাও। আচ্ছা, তাহলে 5। আর যদি মনে করো না ঠিক আছে, তাহলে আমি এটাও কমেন্ট করে যে হ্যাঁ এইভাবে ওকে ঠিক আছে, তাহলে বুঝতেছো ভালো, তাহলে আমি এভাবে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার, এখানে এই অপশনগুলো দেওয়া ছিল। তার মানে এখন তুমি পেয়ে গেছো এ মানে কত, ওই যে গসাগু কত পাইছো 34 34, তার মানে আনসার কত, এন ইকুয়াল এই উপরে হচ্ছে 578 গুণন 374 ভাগ হচ্ছে এই যে এখানে বর্গ যেহেতু স্কোয়ার হবে, স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে কত 34 স্কোয়ার, ভাগ করে দাও। 578 ভাগ হচ্ছে সরি 578 গুণ 374 ভাগ 34 স্কোয়ার আসছে 187। ব্যাস আনসার, এই হচ্ছে এইটা। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? তার মানে আমি সরাসরি এইভাবে করতে পারি, আরেকটাকে বলা হয় অপশন টেস্ট। অপশন টেস্ট করেও আমি মান বের করে ফেলতে পারি। তো আমার কাছে মনে হয় এই প্রসেসটা একবার কেউ যদি শিখে ফেলো, যেভাবে আসুক না কেন সহজে বুঝতে হবে এবং খুব বেশি কঠিন না। তার মানে পরীক্ষার হলে আসলেই দেখবো দুইটা লেন্থ যদি থাকে যে মিনিমাম স্কোয়ার বা এরকম কোনো কিছু, যে এখানে ঠিক মতো বসবে কিনা, তার মানে এটা কি হবে লসাগু বা গসাগু। নর্মালি গসাগু হয়, তাহলে গসাগু বের করে যে মানটা হবে সেটা হচ্ছে স্কোয়ারের। আর অপশন টেস্টের নিয়মটা কি, যে তুমি বুঝতেছো এন সমান এত বাই স্কোয়ার, এটা তার মানে তোমার এন ইকুয়াল এনটাও আননোন এটাও আননোন, দুইটা জিনিস। কিন্তু অপশনে কিন্তু এ বি সি দিয়ে এই নাম্বারগুলো দেওয়া আছে, এন এর মানটা দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আলটিমেটলি কি স্কোয়ার আর 578 গুণ 374 বাই কি হবে এন এর মান, তাহলে এন এর মান ভাগ করো, তাহলে 578 গুণ 374 ভাগ হচ্ছে কত 187, তার মানে কত আসতেছে 1156। এটা স্কোয়ার সমান এত, তাহলে এর সমান কত রুট ওভার করতে হবে, রুট ওভার করবে, তাহলে কত আসে 34। তাহলে যদি পূর্ণ সংখ্যা আসে তার মানে তুমি বুঝতেছো যে এটা ভাঙ্গা লাগবে না, সরাসরি আনসার। আর যদি প্রথমটা দিয়ে করতে, যেহেতু তুমি অপশন টেস্ট করো মানে প্রথম থেকে শুরু করবে, তার মানে কত 578 গুণন 374 ভাগ হচ্ছে 176, তাহলে এটা করলাম। তার মানে যে সংখ্যাটা আসে রুট ওভার করলাম, রুট ওভার করলে দেখো এরকম রুটের একটা অমূলত সংখ্যা। তাহলে যদি অমূলত চলে আসে, এর মান বের করার পরে যদি অমূলত চলে আসে, তার মানে এটা কি সম্ভব না, তার মানে প্রথমটা হয়নি পরেরটা আনসার।
বাকিটা এইভাবে করে করে আগাইতে হবে। যেটা বলছে মিনিমাম নাম্বার মানে ছোটটাই হবে আনসার, এর বেশি করলেও আর দরকার নেই, আনসার মিলে গেলে তো রান। তার মানে অপশন টেস্টের বিষয়টা বুঝতে পারছি, এটা খুব অল্প সময়ে বললাম যাতে এইটাই বুঝে ফেলতেছি। তারপরে না হলে অপশন টেস্টটা আরো ভালো বুঝতে চাইলেও কমেন্ট জানায়। আচ্ছা ওকে, তাহলে 6 নাম্বার এটা একদম সবচেয়ে সহজ ম্যাথ, লগ 2x+3। মাথার পরীক্ষার হলে অনেক সময় মাথা থাকে হ্যাং, এই জন্য আমি এগুলা ক্যালকুলেশন করবো ভুল। তাই আমি কি করতাম যে লগ দিয়ে বসাইতাম, লগ এই 2 তারপরে হচ্ছে x, ঠিক আছে, x প্লাস হচ্ছে 3, এই আমরা এটা অনেকবার দেখাইছি সলভ যেগুলো, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে ইকুয়েশন সলভ ইকুয়াল দিয়ে দিলাম, আনসার চলে আসলো। x এর মান হচ্ছে 1, তাহলে x এর মান কত 1, আনসার শেষ। তার মানে ক্যালকুলেটরে কি করলাম, সলভ করলাম। এটা অনেকবার দেখানো হয়েছে ক্লাসে যে সলভ কিভাবে করবো, এই যে এই ইকুয়েশনটা লিখতে হবে, বুঝছো? তাহলে এটা ডান, তাহলে এই জিনিসটা এইভাবে করে ফেলবা। আমাদের কাছে এটা সেফ, ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, ক্যালকুলেটর তো আর ভুল দিবে না। আচ্ছা, তারপরে মূল বেসিকটা কি এটা যদি একটু বুঝতে চাও তাহলে আমি ফার্স্টে আসি। 10 কিউব সমান মনে করো 1000, তাহলে এটা হচ্ছে সূচক, তাহলে সূচক থেকে আমি কিসে যাব, লগারিদমে যাব, তাহলে লগ, তাহলে লগে চলে গেলাম। তাহলে লগ নিয়মটা কি এটা আমার মনে হয় জানা আছে, লগ এই যে মানটা আছে x টু দি পাওয়ার y ইকুয়াল z, এই জেডটা এই পাশে চলে আসবে, তাহলে কত 1000, ঠিক আছে। আর ইকুয়াল হবে কত, এই মানটা যদি দেখো, বেজ হচ্ছে বেজ, বেজ মানে 10, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে এই নিচে বসে সবসময় লগের, ইকুয়াল 3। তার মানে এটা যদি হচ্ছে লগে কনভার্ট করো, লগ জেড ইকুয়াল হচ্ছে এই যে উপরে পাওয়ার y এর সমান বেজ কত x, তার মানে আমরা এটা এই লগ এইভাবে বলি, লগ x বেজ জেড ইকুয়াল y। তার মানে এই সূত্রটা যদি সরাসরি অ্যাপ্লাই করো তাহলে হবে, তাহলে সবাই এটা মুখস্থ রাখতে পারো, জিনিসটা বুঝতে পারছেন, এটা থেকে এটা আসছে। এটা যদি আমরা কনভার্ট করি তাহলে 2, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ার, তাহলে 2 স্কয়ার ইকুয়াল হবে x প্লাস 3, তাহলে x প্লাস 3, 2 স্কয়ার মানে 4, তার মানে x ইকুয়াল কত, 4 মাইনাস 3 ইকুয়াল কত 1, জাস্ট আনসার। আশা করি বুঝতে পারছো, তারপরে কোনো সমস্যা হলে বলবো। এর রেক্টেঙ্গেলস লেন্থ ইজ ইনক্রিজড বাই 50%, এটা আমার একদম সেটার মধ্যে আছে সুন্দরভাবে, যে কোনো কিছু একটা ইনক্রিজ হবে আর একটা ডিক্রিজ হবে, এরকম যদি মানে দুইটা পার্ট থাকে কোনো একটা জায়গায়, মনে করে রেক্টেঙ্গেল আছে অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে যখন থাকবে, এটার শর্টকাট সূত্র হচ্ছে পার্সেন্ট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। তাহলে এটার বের করবা কিভাবে, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা হচ্ছে এত সরাসরি পার্সেন্ট, এটা সরাসরি পার্সেন্ট আসবে। আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে একদম শর্টকাট সূত্র, মুখস্থ করে ফেলবা। যদি মানে ইনক্রিজ হয়, কি হয়, ইনক্রিজ, তাহলে বসাবা প্লাস, যদি ডিক্রিজ হয় মানে হ্রাস পায় তাহলে হবে মাইনাস, এটা হচ্ছে কথা। যদি বলে এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, 50%, 20% ইনক্রিজ হয়েছে আরেকটা উইথ, তাহলে এই ক্ষেত্রে প্লাস আকারে আসবে। যদি বলে এটা ইনক্রিজ হয়েছে আরেকটা ডিক্রিজ হয়েছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস। যদি বলে যে একটা ইনক্রিজ দুইটাই ডিক্রিজ, তাহলে দুইটাই মাইনাস, ব্যাস। তার মানে এখানে আমি ওই অনুযায়ী বসাচ্ছি, তাহলে পার্সেন্ট ইকুয়াল 50% ইনক্রিজ হয়েছে তার মানে 50, আবার বলতেছে 70% কি ডিক্রিজ হয়েছে তার মানে মাইনাস 70। এরিয়া ইনক্রিজ বাই ডিক্রিজ কত, আচ্ছা প্লাস, এখানে আমি প্লাসে বসাবো। আর এই জায়গাটাতে মানে এই ক্ষেত্রে সবসময় প্লাস, এখানে মাইনাস, অনেকগুলো সূত্র শিখে দরকার নেই নর্মালি। এ বি এর ভ্যালু কত 50, খেয়াল করে দেখি, আর ভি এর ভ্যালু কত, এই যে মাইনাস 70 বাই 100, তার মানে এর মান বি এর মান ওই অনুযায়ী বসানো। পরীক্ষার হলে এই লাইনটা আমি সবসময় দেখি না, আমি দেখি বুঝতেছি যে তো তাড়াতাড়ি করার ক্ষেত্রে এরকম লিখি 50 মাইনাস 70, আর বুঝতেছি যে এখানে দুইটা আছে তার মানে প্লাস মাইনাস কত মাইনাস, মানে মাইনাস 50 গুণন 70 বাই 100, এভাবে লিখবো। যদি এটা মাইনাস আসতো, মাইনাস মাইনাস এখানে কি হয়ে যেত, প্লাস হয়ে যেত, মানে দুইটাই যদি ডিক্রিজ হয়, তাহলে এখানে আনসার -20 মাইনাস এই 00 কাটা 00 কাটা 535, তার মানে -55। যদি মাইনাস আসে তার মানে কি ডিক্রিজ, ডিক্রিজ কত 55% ডিক্রিজ, এই হচ্ছে আনসার। আশা করি নিশ্চয় বুঝতে পারছো, তারপরে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। আরেকটা আছে পূর্ণরূপ, মানে একদম পরীক্ষার হলে বা রিটেন পরীক্ষাতে যদি কেউ দিতে চাও তাহলে কিভাবে করবে, এটা নিয়ম হচ্ছে যে এটা আলাদা প্রসেস, সেকেন্ড প্রসেস, এটা অনেকে না করলে হবে। আচ্ছা, তার মানে এই সেকেন্ড প্রসেস যেটা, এটা হচ্ছে লেন্থ, লেন্থ মনে করে এক্স ধরলাম, 50% ইনক্রিজ হয়েছে, তার মানে এক্স ধরে নিলাম, তাহলে এই ক্ষেত্রে মনে করো এক্স প্লাস হচ্ছে কত 50%, তাহলে 0.50 ইন্টু এক্স, তার মানে কত 1.5x। এটা আরো সংক্ষিপ্তভাবে আমি অনেক সময় করি, সেটা হচ্ছে 1 ধরে নিই মনে মনে,
তাহলে হচ্ছে লেন্থের ক্ষেত্রে কত হয়ে যাবে, 50% ইনক্রিজ হয়েছে, তার মানে কত 1.5। আর ডিক্রিজ হয়েছে 70%, তার মানে উইডথ কত হবে, ওই 70% কমে গেছে, তার মানে আছে কত 30%, তাহলে 0.30। তার মানে হচ্ছে এরিয়া কত, এই দুটা গুণ করে দাও, 1.5 ইন্টু 0.30, 0.45। তাহলে এই যে মানটা আসলো, তাহলে প্রথমে কত ছিল, প্রথমে এটাও ছিল মনে মনে কত 1, আর এটাও ছিল কত 1, 1 থেকে তো হিসাব করলাম। তাহলে প্রথমে এরিয়া ছিল হচ্ছে 1, 1 ইন্টু 1, মানে প্রথম এরিয়া 1, 1 তাহলে গুণ করলে 1 আসবে। তাহলে প্রথম এরিয়া ছিল এত, এখন কমে হচ্ছে কত 0.45, তার মানে কতটুকু কমে গেছে, 1 থেকে বিয়োগ করো, তার মানে 0.55 ডিগ্রিজ। এটা হচ্ছে আরেকটা প্রসেস নর্মালি করার জন্য। এটা একটু দ্রুত বলে গেলাম, যেটারই দুইটা প্রসেস, একটা একটু দ্রুত বলে যাচ্ছি, এটাও ডিটেলসে জানতে চাইলে জানেন। 7, 8 নাম্বার, এগুলো ম্যাথ সহজ, নর্মালি আসে হচ্ছে 10 ইয়ার্স এগো, ঠিক আছে। আর এখানে দিয়ে দিছে হচ্ছে 10 ইয়ার্স টু কাম, মানে 10 ইয়ার্স পরে কত হবে, তার মানে একজন আরেকজনের, জনের ক্ষেত্রে টুয়াইস মেরি, তার মানে জনটাকে ধরে নাও এক্স আর মেরিটাকে ধরে নাও ওয়াই, ধরে নাও, তার মানে এক্স ইকুয়াল, একজন জনের বয়স কত তার দ্বিগুণ, তাহলে 2y, 1 নম্বর ইকুয়েশন। আরেকটা বলছে 10 ইয়ার্স টু কাম, 10 ইয়ার পরে, 10 বছর পরে, তাহলে জনের বয়স কত 10 বছর পর, 10 হলো একজন একজন 1.5 গুণ, তার মানে ইন্টু এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস আরো কত 10 হবে, এত 1.5 গুণ। তাহলে এখানে বসায় দেয় এক্স সমান 2y, তাহলে 2y প্লাস 10 ইকুয়াল 1.5y প্লাস 50, তাহলে ওয়াই সমান না সরি 1.5, 0.5y ইকুয়াল 5, তার মানে y ইকুয়াল 10। তাহলে x ইকুয়াল কত, দ্বিগুণ, তার মানে 20। তাহলে হচ্ছে 10 বছর আর 20 বছর, তার মানে এটা হচ্ছে 10, 20, ঠিক আছে। আর এটার ভ্যালু হচ্ছে কত 1, 187, আর এটা হচ্ছে 32। এই হচ্ছে আনসার। তো মোটামুটি আমাদের 7 পর্যন্ত, 8 পর্যন্তটা, আর দুইটা আছে করাচ্ছি, আদানটা শেষ। আচ্ছা, তাহলে এখন দেখি আমি হচ্ছে ওই 9 নম্বর ম্যাথটা। এটা বলতেছে ফাইন্ড আউট দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইনস্ক্রাইবড ইন এ সার্কেল অফ রেডিয়াস ইজ 4 সেন্টিমিটার। এখানে একটা অনেকেই মানে দেখলাম যে আমি কোশ্চেন আসলে কয়েকজনে জিজ্ঞেস করছি, এক্সাক্ট অনেকেই বলতে পারতেছিল না, বা কিছু কনফিউশন আছে, পরীক্ষার হলে নাকি ভুল ছিল, এটা আগে একটু ক্লিয়ার করুন। কিন্তু মানে থাকবে এরকম যে একটা বৃত্ত দেওয়া আছে, তার ভিতরে ইনস্ক্রাইব মানে অন্তর্লিখিত, ঠিক আছে। তাহলে ফাইন্ড আউট দ্য এরিয়া অফ এ স্কোয়ার, তাহলে একটা স্কোয়ারের এই ইনস্ক্রাইব ইন এ সার্কেল, মানে একটা সার্কেলের মানে বৃত্তের ভিতরে একটা হচ্ছে বর্গ ইনস্ক্রাইবড অবস্থায় আছে, ইজ এত 4 সেন্টিমিটার। আর যদি এরকম হয় যে একটা বর্গ দেয়া আছে, তার ভিতরে হচ্ছে বৃত্ত এরকম করে অন্তর্লিখিত, ঠিক আছে, তাহলে এটাও হইতে পারে। তাহলে এটা আমাদের একটু মানে এক্সাক্ট ক্লিয়ার করে করে যে কোনটা হবে, ঠিক আছে। তাহলে এখানে যে টাইপের ম্যাথটা আমি পাইছি এই অনুযায়ী এটা হবে, তাহলে এটা দরকার নাই। তাহলে এখানে আমি হচ্ছে অন্তর্লিখিত, তার মানে এটা হচ্ছে এ, এটা এ, আর এই বরাবর টান দিলে যদি দেখো, তাহলে এটা হচ্ছে তার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তার মানে কি এই বৃত্তের এই ব্যাস। আর যদি বর্গের ক্ষেত্রে, মানে বর্গের ক্ষেত্রে চিন্তা করি, এটা হচ্ছে তার কি কর্ণ, সহজ করতে দেখো, তাহলে এটা বর্গের কর্ণ আর বৃত্তের হচ্ছে ব্যাস সমান। তার মানে এখানে আমরা সূত্র লিখতে পারি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল কত, যে টোটালটা যদি ডি ধরো, ব্যাস ডি স্কোয়ার, ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r স্কোয়ার। এখানে দেওয়া আছে কি দেখবা, এই রেডিয়াস দেওয়া আছে কিনা এটা একটু খেয়াল করে দেখবা, ঠিক আছে, অনেক সময় ব্যাসও দেওয়া থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে দেখি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল ডি স্কোয়ার, যদি ডায়ামিটার দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকে, তাহলে ডি হবে, নাহলে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2r, তাহলে এখানে 4 দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে 4 দুগুণে 8, 8, তাহলে এখান থেকে মান বসাই দিবা। স্কোয়ার সমান কত 32, যে 2 স্কোয়ার ইকুয়াল 8, তাহলে স্কোয়ার 32, আর এ সমান √32। তাহলে যদি এই বর্গের এই বাহুর মান বের করতে হতো, এটা কর্ণ হলে √2a এরকম। আর এরিয়া যেহেতু চাইছে, বলি কর্ণ, কর্ণ হলে √2a, এটা দিয়েও করা যাবে সরাসরি, পরীক্ষা হলে সরাসরি করা যাবে, এটা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এরিয়া সমান কত স্কোয়ার ইকুয়াল 32, এটা সরাসরি করে ফেললাম, তাহলে বাহু বললে হবে, এটা দিতে হবে। তাহলে সেকেন্ড প্রসেসটা যদি আমি দেখি, সরাসরি আমরা জানি কি কর্ণ, তাহলে এর কর্ণ মানে হচ্ছে তার কি ব্যাস, তার মানে কর্ণ সমান হচ্ছে √2a, আর ব্যাস দেওয়া আছে কত এই 4, রেডিয়াস তার মানে ডায়ামিটার হচ্ছে 8, সুতরাং এই এ সমান 8/√2, তাহলে এটা স্কোয়ার করে দিবা, স্কোয়ার যেহেতু এরিয়া, তাহলে এটা স্কোয়ার করে দিলে, আর এটা 64/2 32, এটা দিয়েও করলেও হবে।
তার মানে নর্মাল একটা ইকুয়েশন আর একটা √2a মুখস্থ আছে, এটা দিয়েও করতে পারবে। ওকে ডান। তাহলে এখন 10 নম্বরটা দেখতেছি, সময় অনেক বেশি হয়ে গেছে আর বলবো না। 10 নম্বরে 10 নম্বরে বলতেছে পিৎজা, মানে মনে করি এরকম একটা গোল পিৎজা হ্যাজ 8 স্লাইস, এখানে ছোট ছোট অনেকগুলো স্লাইস আছে। তো পিৎজা হ্যাজ এ রেডিয়াস অফ 12 সেন্টিমিটার, মানে এখান থেকে যে একটা পিৎজা তুমি করবা, এটা কত 12 সেন্টিমিটার রেডিয়াস দেওয়া আছে। হোয়াট ইজ দ্য আর্ক লেন্থ অফ ওয়ান স্লাইস? তাহলে মনে করো আমি এখানে অনেকগুলো স্লাইস করলাম। কয়টা স্লাইস করছে? 8টা স্লাইস, এরকম। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 4টা স্লাইস। তাহলে এই যে স্লাইসটা করলাম আমি, মনে করো এই যে স্লাইস, এটা একটা স্লাইস, একটা স্লাইসে এইটা হচ্ছে আর্ক লেন্থ, ঠিক আছে, আর্ক লেন্থ। তাহলে এইটার দৈর্ঘ্যটা কত, এটা বের করতে হচ্ছে। নর্মালি আমরা এস ইকুয়াল কত আর থিটা দিয়ে মান বের করি না, ওইটা এখানে কোণের হিসাব লাগবে না, এটা আর অন্যভাবে করা যাবে। রেডিয়াস দেওয়া থাকলে, কোন অ্যাঙ্গেল দেওয়া থাকলে এভাবে করে ফেলতাম, রেডিয়াসের অ্যাঙ্গেল এস ইকুয়াল আর থিটা। কিন্তু এটা বলছে টোটালটা, তাহলে এখানে বলছে পিৎজা 8 স্লাইস, তাহলে রেডিয়াস দেওয়া আছে আর এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। আর 8 স্লাইস তো টোটাল ভাগ করা হয়েছে কয়টা, 8টা ভাগে। তার মানে আমরা পরিধি, মানে টোটাল যদি বৃত্ত চিন্তা করো, টোটাল বৃত্তের পরিধি কত, প্যারামিটার হচ্ছে 2 পাই আর, তাহলে 2 পাই ইনটু হচ্ছে আর, আর এর ভ্যালু কত 12 সেন্টিমিটার রেডিয়াস, আর এর হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে 2 পাই ইনটু আর। তাহলে এই পরিধিটাকে, টোটাল পরিধিটাকেই ভাগ করছে কয়টা, 8টা ভাগে ভাগ করছে, তার মানে ওইটাই তার আর্ক লেন্থ, তার মানে পরিধিকে 8 দ্বারা ভাগ, তাহলে 2 পাই ইনটু হচ্ছে 12 বাই 8, তাহলে হচ্ছে 8 2 দ্বারা কাটো, 4, তাহলে হচ্ছে 3 পাই। আনসার যদি দেখলাম যে হচ্ছে পয়েন্ট আকারে থাকে, তাহলে 3.14 ক্যালকুলেটর গুণ করলে যা আসে 9.42 এরকম সেন্টিমিটার অথবা যেটা অপশনে থাকে। এই হচ্ছে আনসার। এই ম্যাথটাতে পরীক্ষার হলে আমি চেঞ্জ করে বললাম যে এই যে আর্কটা তৈরি করছি, আর্কের অ্যাঙ্গেলটা কত, থিটাটা বের করো। তো তাহলে এটা কিভাবে করবে, এস ইকুয়াল আর ইন্টু থিটা, তাহলে বসাই দাও এস ইকুয়াল আর ইন্টু থিটা, তাহলে থিটা সমান কত এস বাই আর, তাহলে হচ্ছে এস সমান কত, এই যে এস, এই যে মানটা বের করলাম না 3 পাই, এটা হচ্ছে এস এর মান, তাহলে 3 পাই বাই হচ্ছে 12। তাহলে এইখানে যে মানটা আসলো এটা আমরা কি জানি, রেডিয়ানে, তার মানে হচ্ছে এই এত পাই। মানে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য 1 রেডিয়ান সমান কত, পাই বাই 180 কনভার্ট করে দেবা, ঠিক আছে। তার মানে পাই সমান কত 180 ডিগ্রিতে কনভার্ট করবো, মান বসাই দেবো, আনসার। তাহলে এইভাবে থিটাটাও বের করে দেবো। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে মোটামুটি ক্লিয়ার। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে জানাবা। আর এটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এবং এটা খুব মানে তোমাদের ইফেক্টিভ হয়, 10টা টোটাল এরকম 10টা 100টা ম্যাথ করো, দেখবে টোটাল বেসিকটাই তোমার স্ট্রং হয়ে যাচ্ছে এবং পরীক্ষার হলে খুব সহজেই এই ম্যাথগুলো আনসার করতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, একটু সময় বেশি নিয়ে নিচ্ছি, তবে আশা করি তোমাদের উপকার হবে। কমেন্টে জানাও। সবাই ভালো থেকো। আর যে কোনো ধরনের ওই ভর্তি রিলেটেড অথবা হচ্ছে আমার কোর্স রিলেটেড জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ 01704 এটাতে নক দিতে পারো, অথবা আমার পেজ কাইসার জব প্রিপারেশন বুয়েটেন, এটা এখানে নক দিতে পারো। আর আমার ক্লাসগুলো ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর রানিং বেস বর্তমানে হচ্ছে যে বেস দুটো শুরু করছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য মেকানিক্যাল। আর নন ডিপার্টমেন্টাল অন্য কোনো যদি মানে সাবজেক্টের থেকে থাকে, শুধুমাত্র নন ডিপার্টমেন্টাল পার্টে ভর্তি হতে পারবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ওটার কোর্স ফিটাও কম, শুধুমাত্র নন ডিপার্টমেন্টাল পার্টে যদি ভর্তি হতে চাও নক দিও। সবাই ভালো থেকো আর পড়াশোনা করে ভালো করে। আর যে কোনো ধরনের অ্যানালিটিক্যাল ম্যাথ অথবা অন্য কোনো ধরনের পরামর্শ থাকলে এখানে কমেন্ট করতে পারো। ওকে, ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।